ক্ষণস্থায়ী জীবনের ভুল মোড়ে তো আমরা নিজেকে হারিয়ে ফেলি। তবে কিছু কিছু মানুষ সেই ভুল মোড়েই কিন্তু আমাদের মাঝে আপন সাজে, কিন্তু আপন হয় না। আমরা বারবার কিন্তু প্রমাণও পাই, তবুও কিন্তু আমাদের শিক্ষা হয় না। আর শিক্ষা তো তখনই হতো যদি মনের জায়গাটা আমাদের মতো মানুষের একটা পাথর দিয়ে ঢাকা থাকতো। মনটা যেহেতু নরম নরম বলেই হয়তো বারবার ভাঙার পরেও আবারও বিশ্বাস করে ফেলি কিছু মানুষকে। খুব আপন ভেবে যাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, তারাই জানো তো একদিন চোখটা খুলে দিয়ে গেল। আর এটাও কিন্তু তখন বুঝতে পারলাম যে দুনিয়াটা কতটা স্বার্থপর। আপন সেজে মায়া বাড়ানো মানুষগুলোই একদিন ঠিক বুঝিয়ে দেয় দুনিয়া নিজের চেয়ে আপন আর কেউই হয় না। মানুষের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও একদিন যেই মানুষগুলো দূরত্বের সঙ্গে কেমনভাবে তাল মিলিয়ে চলতে হয় সেটা শিখিয়ে দেয় আর বুঝিয়ে দিয়ে যায় যে দিন শেষে নিজেকে ভালোবাসাই সবচেয়ে নিরাপদ। আর নিজেকে ভালোবাসতে গেলে প্রকৃতি ভালোবাসতে হবে। প্রকৃতির থেকে বড় উদাহরণ কোনো কিছুই নেই যে পারফেক্টভাবে নিজেকে শান্ত রাখার মতো। এই যে প্রকৃতির মধ্যে মিশে থাকবে, দেখবে কতটা শান্ত মন মনে হবে। কোনো কিছু কিন্তু টেনশান কোনো কিছুই মনে থাকবে না যে আমি কোন মনে কোন মস্তিষ্কে আমি এসেছি। হয়তো আমার মাইন্ডটা যখন আমি ছাদে উঠেছি তখন একরকম ছিল, কিন্তু ছাদ বাগান দিয়ে যখন ঘুরে যাই তখন কিন্তু আমার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। ওই জন্য না সবাই বলে যে যতটুকু জায়গা থাক ততটুকু জায়গাতেই অন্তত 2-4টে ফুল গাছ লাগাও, বাগান করো, যাতে করে ওই বাগানেই তোমার শান্তি থাকে। তবে হয়তো এখানে একটা কথা ভুল বলে ফেলেছি যে ফুল গাছ চাষ করা। ফুল গাছ নয়, যে কোনো গাছই, সবজি গাছ আর ফুল গাছ, এই দুটোর মধ্যে তুমি যে কোনো দুটো তোমার বাগান চাষ করো, দেখবে তোমার মনটা একদম অন্যরকম হয়ে যাবে। তুমি 5টা মানুষের সঙ্গে কথা বলবে, সেখানে তুমি যতটা না শান্তি অনুভব করবে, 5টা গাছ সেই টাইমে পরিচর্যা করো, দেখো তার থেকে দ্বিগুণ শান্তি অনুভব করবে। তখন তোমার মনের মধ্যে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না। তুমি তোমার মনের কথাগুলো মানুষকে বলবে, তো সেখানে মানুষ তোমাকে সামনাসামনি কতটা ফেস করবে তা আমার জানা নেই, কিন্তু পেছনে কতটা ফেস করবে সেটা আমার জীবনের সঙ্গে এতদিনে বেশ ভালোটাই আমি বুঝে গেছি। শুধু আমি কেন, হয়তো আমার মতো আরও যারা হাউসওয়াইফ আছে তারাও কিন্তু বুঝে গেছে যে এই সংসারে নিজের বলতে নিজের মুখের মধ্যে যে দাঁত থাকে সেই দাঁত কিন্তু জিভটাকেও সময় পেলে ছাড়ে না, ফাঁক বুঝে সেটাও কিন্তু কামড় দিয়ে দেয়। আর সেখানে মানুষ, তারা তো শুধুমাত্র স্বার্থপর আর স্বার্থলোভী। তারা আমাদের কিভাবে নিজেদের মতো করে ভালোবাসবে? আমাদের ভালোবাসা আমাদেরকেই খুঁজে নিতে হবে আর আমাদেরকেই তৈরি করতে হবে। তো যাই হোক, অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে, আরও গল্প আরও কথা হবে। আগে চলো নিজের পরিচয় দিয়ে ফেলি, নয়তো কথায় কথায় ভুলেই যাব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হয়ে মেথি ভেজানো জলটাকে খেয়ে দিয়ে সংসারের কাজগুলো টুকটাকে হাত দিয়েছি। আর তার মধ্যে এই যে প্রতিদিন যে ব্যায়ামগুলো করি সেগুলোও কিন্তু করেছি। 15টা মিনিট অন্তত আমি আমার সাথে দিয়ে থাকি, যাতে করে আমি দিন শেষে বলতে পারি নিজের কাছে নিজেকে যে আমি দিনের মধ্যে হাজারো ব্যস্ততার মাঝে 15টা মিনিট সময় দিতে পেরেছি নিজেকে। আর এই যে 15টা মিনিট নিজেকে সময় দিতে পেরেছি, এটাই জানো তো আমাদের মতো হাউসওয়াইফদের কাছে বিশাল বড় প্রাউড ফিল করার জায়গা, যে অন্তত 15টা মিনিট নিজের জন্য দিয়েছি। আমরা তো দিবারাত্র সার্ভিস দিই, তবে তার মধ্যে 15টা মিনিট আমাদের কাছে নিজের দেওয়া মানে অনেকটা বড় ব্যাপার। তো যাই হোক, এদিকে গতকালকের বাসি রুটি আর এদিকে চা বানিয়ে নিয়েছি। ওদিকে আবার সকালের জন্য ভাতও বসিয়ে দিলাম।
বাবুরা যেহেতু খেয়ে দিয়ে স্কুলে যাবে। আজকে তো মাসের 1 তারিখ, তো আজকে থেকে আবার স্কুল শুরু হয়েছে। গত 1 মাস তো ওদের স্কুল ছুটি ছিল। তো এদিকে বই খাতাপত্র কোথায় কি আছে সেগুলো তো এলোমেলো হয়ে আছে। যখন যেখানে বই নিয়ে বসে তখন তো সেখানে বই রেখে যায়, তো সেরকম রাখা আছে। তাই এখন বড়বাবু নিজের ব্যাগের মধ্যে বই খাতাগুলো গুছিয়ে গুছিয়ে ভরছে। তা না হলে আবার স্কুলে গিয়ে যদি পড়াশুনো করায়, আজকে হয়তো পড়াশুনো ঠিকঠাক করাবে না, যেহেতু প্রথম স্কুল হবে, গল্প স্বল্প হবে। তো পড়াশুনো করালে তাহলে সেই বই খাতাগুলো না নিয়ে গেলে তখন আবার স্কুল থেকে টিচার বকবে, সেই জন্য সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। সত্যি কথা কী বলো তো, ওদের বই খাতা দায়িত্ব আমাকে নিতে হয় না, খুব কমই নিতে হয়। ওরা পড়াশুনো করে, ওরা ওদের মতো করে বইয়ের ব্যাগ গুছিয়ে, ওই যে ছোটো যে রুমটা প্লাস্টিকের দরজা আছে বারান্দায়, সেই রুমটা হচ্ছে ওদের বইয়ের ব্যাগ বই খাতাপত্র রাখার জায়গা, সেখানেই রেখে দেয়। আর কিছু কিছু দিন যখন ওই সন্ধ্যাবেলা তো এই ঘরেতেই বই নিয়ে বসে, তো তখন এই টেবিলের উপরে বই খাতা রেখে যায়, সেগুলোকে আমি আবার যত্ন সহকারে গুছিয়ে রাখি। সেইগুলো আবার টুকটাক যখন দরকার পড়ে তখন সেইভাবেতেই নিয়ে যায়। তো এই হলো ওদের বই খাতাপত্রর যত্ন নেওয়া। আমি কিন্তু সেইভাবেতে কোনো রকম যত্ন নিই না। যখন ছোট ছিল তখন থেকে ওইটা অন্তত শিখিয়েছি যে পড়াশুনো করার পরে নিজের বইয়ের ব্যাগ নিজে সযত্নে যত্ন করে নমস্কার দেবা, দিয়ে মা সরস্বতীর নাম করে তারপরে গিয়ে রেখে দেবা। তো দেখছি সেই অভ্যাসটা মোটামুটি রয়েছে। বড়বাবু তো অভ্যাসটা পালন করে, তবে আমার ছোটোবাবু খুব লেদারু। মানে ওর একবার পড়া হয়ে গেলে বই খাতাপত্র যেখানে সেখানে থাকলো, ও হাঁটলো। ওই যে কথায় বলে না, থাকলো ভোলা না, তো সরি, থাকলো ঝোলা চললো ভোলা, তো সেরকম ব্যাপারটা। তো ওরা খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে গেছে। তারপরে আমি এই যে বাসন কোসনগুলো মাজা ধোয়া করে টেবিলটাকে মুছে নিলাম। তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল প্রতিদিনের মতো, সেই জামা কাপড়গুলোকে কাচা ধোয়া করে মেলতে চলে এসেছি ছাদের পরে। আর এখন তাড়াহুড়ো লাগাচ্ছি, কেননা বেলা অনেকটাই হয়ে গেছে। আর এখন থেকে তো ওদেরকে 10:30টার মধ্যে স্কুলে পৌঁছে যেতেই হবে। আগে যেখানে 10:30টার সময় বাড়ি থেকে স্কুলে বার হতো, সেখানে এখন ওদেরকে তোমার 10টার মধ্যে বাড়ি থেকে স্কুলে বার হয়ে যেতে হবে। তো সেই জন্য আর কি আজকে আরও সকাল সকাল ফার্স্ট ডে ছিল, নখ কাটা ছিল, সমস্ত কিছু কমপ্লিট করে যেতে যেতে আমি এখন এই যে 11টা বাজে চলে এসেছি ছাদের উপরে। প্রচণ্ড রোদের তাপ, জামা কাপড়গুলো মনে হচ্ছে যেন তাড়াহুড়ো করে মেলে দিয়ে যেতে পারলেই বাঁচি। আর এই যে বর্ষা পড়েছে না রিসেন্ট, দেখো আকাশটা কত সুন্দর হয়েছে। আর কয়টা দিন পরে যখন বর্ষাকাল পড়বে তখনকার আকাশ কিন্তু দারুণ হয় দেখতে, তাই নয় কি? আর যেতে পথে চোখে বেঁধে গেল এই যে মথ বা প্রজাপতি যেটাই বলো, তো স্থিরভাবে রয়েছে। আমি এত কাছে ক্লোজে ফোনটা নিয়ে যাচ্ছি তবুও ওর নড়াচড়া নেই। ও ওর মতো মনোযোগ সহকারে ফুলের মধু খেয়ে যাচ্ছে। তারপরে এই যে যেই নাড়া দিলাম সেই টুক করে উড়ে পালিয়ে গেল। আমরাও কিন্তু এরকম কিছু গৃহবধূ আছে যারা কিন্তু এদিক ওদিকে চিন্তাভাবনা না করে মনোযোগ সহকারে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আবার কিছু কিছু আছে গৃহবধূ যে তারা ঠক খেয়ে খেয়ে বেড়ায়, কিন্তু এই যে ঠক খেয়ে বেড়ানো, এটার মধ্যে মনে হয় না কোনো রকম কোনো কিছু পারফেক্ট বা নিশ্চয়তা আছে। আমার মনে হয় গভীরভাবে মনোযোগ দিয়ে যদি তুমি একটা সংসার সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো, দিন শেষে কিংবা বছরের শেষে তুমি একটা সুন্দর অনুভূতি বা সুন্দর সংসার গড়ে তোলার চেষ্টা করতে পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা হয় না, সুতরাং সেখানে বৃথা চেষ্টা করাই বেকার। তো যাই হোক, যা হবে সেটা তো হবে। আর আমাদের হাতে তো কোনো কিছুই নয়। ঈশ্বর সেজন যেমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক তেমনভাবেই আমাদের সৃষ্টি সম্পন্ন করতে হবে, আর যেমনভাবে আমাদেরকে চালাবে তেমনভাবে তো চলতে হবে। আমরা যে মুখে কথাগুলো বলি এগুলো শুধুমাত্র নিমিত্ত, তো এর মাঝে যতটুকু আছে সবটাই আমাদের কর্ম। আমরা কর্ম যেমন করব, আমাদের কর্মফলও ঠিক তেমনটাই পাওয়া যাবে। আর এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু জোগাড় করে চলে এসেছি রান্নাঘরে, এখনও কাটাকুটা হয়নি। গরম তো আবার প্রচুর পরিমাণে পড়েছে, এত গরম পড়েছে যে টিকার মতো না। এই যে টিনের চাল আর আমার মাথায় এই যে এত নিচেতে রান্না করতে হয়, বৃষ্টি হচ্ছে আবার এদিকে গরম হচ্ছে। রান্নার সমস্ত কিছু এদিকে নিয়ে এসেছি গুছিয়ে, এখনও কাটাকুটা হয়নি, কেটে কুটে গুছিয়ে এবার রান্না করবো। চলো রান্নাবান্না সেরে নিয়ে যাক, 11:30 বাজে। আর এই তো সবজিপাতি এক এক করে কাটবো আর রান্না শুরু করব।
তো চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। কেন কি তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্ট আর একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি মিষ্টি একটা কমেন্ট আর একটা লাইকের। আর এরই সাথে বলি, আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে প্রতিদিন এই যে মিষ্টি কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলো পড়লে যে আমি কতটা মোটিভেট হই তোমাদেরকে বলে বোঝানোর না। যারা আমাদের মতো ব্লগ করে, ব্লগ ভিডিও বানায়, তারাই জানবে যে একটা কমেন্ট যখন তার ফোনে ঢোকে তখন তার কতটা আনন্দ হয়। তো যাই হোক, হয়তো সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু সেই কমেন্টটা যতক্ষণ আমরা রিপ্লাই না দিতে পারি ততক্ষণ পর্যন্ত যেন তো মনে শান্তি লাগে না। তবে ওই যে আমরা হাউসওয়াইফ, সারা দিন তো সংসারের কাজের পরে একটু ব্লগ বানাই, তো হাতে হয়তো সব দিন সমান সময় থাকে না। যেদিন যেমন সময় থাকে সেদিন সময় বুঝে তেমনভাবেই কিন্তু কাজ করা হয়। তো এদিকে আমি জাল ধরিয়ে দিয়েছি, জাল ধরিয়ে কচুটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে পুঁই শাক কেটে নিয়েছি। ততক্ষণে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইটাকে পরিষ্কার করে লবণ দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি সিদ্ধ করেছি, মাছটা যদি তলায় লেগে যায় তার জন্য আর কি একটু লবণ দিয়েছি, এতে করে আর মাছটা তলায় লেগে যাবে না। তো পুঁই শাকটা তো কাটা হয়েছিল, এদিকে কুমড়োটা কাটা হয়নি। তো এবারে কুমড়োটাও কেটে নিই। পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি করব, আর ওদিকে হচ্ছে তোমার কচু দিয়ে মাছের তরকারি। আর পুঁই শাক যেন তো এখনও ফ্রিজে অনেকটাই রয়েছে। আমার মামা বাড়ি থেকে পাঠিয়েছিল মায়ের বাড়িতে, মা আবার আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, সে তো খাওয়া হলো কয়েকদিন ধরে। তারপরে বোনের বাড়ির পুঁই শাক খেয়েছি, বোনের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আবার আমার শাশুড়ি মাকে পাড়ার একটা বউ সে দিয়েছে। তো পুঁই শাক আর ফুরাচ্ছে না ফ্রিজ থেকে, প্রতিদিনই প্রায় পুঁই শাক আর পুঁই শাক। তো আবার ভেবেছি পুঁই শাকের পাতার একটু বড়া বানাবো। সেদিনকার পুঁই শাকের পাতার বড়া ভাজা সকলের খুব প্রিয় হয়েছে। তো দেখি কবে বানাই, হয়তো আজকালের মধ্যেই বানাবো। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে। তো চলো এর সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। দীপ্ত দাস, রাখি মিশ্রা, মল্লিকা সরকার। সে লিখেছে, দিদি ভাই তোমার প্রতিটা কাজ খুব পরিষ্কার আর সাজানো গোছানো। থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে শ্রদ্ধা সিম্পল ব্লগ থেকে, তোমার প্রত্যেকটা ভিডিওই খুব সুন্দর হয়, খুব সুন্দর করে কথাগুলো বলো, তুমি অনেক সুন্দর করে তুমি পুজো দাও, আর তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার বেশ ভালো লাগে। অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে বলি দেবনাথ দিদি ভাই, সে লিখেছে, তুমি কি আম আচার কাঁচাই করেছো? হ্যাঁ গো, আম আচার কাঁচাই করেছি। কেটে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো একটু রোদ্দুরে দিয়েছিলাম যাতে গায়ের জলটা শুকিয়ে যায়, তারপরে ওইভাবেতে কাঁচা বানিয়ে ফেলেছি। আর সুস্মিতা লিখেছে, তুমি রুটি বানাও খুব সুন্দর, সব রুটি কি সুন্দর ফোলে, আমি তোমার দেখে ট্রাই করছিলাম, একটা রুটিও ফুলেনি, সবগুলো রুটি এতটাই স্ট্রং যে দেয়ালে পা দিয়ে টেনে ছেঁড়া যাবে না, আর মাঝখানটা পুড়ে গেছে। সত্যি কথা কি বলো তো, তোমার এই কমেন্টে মানে পেয়ে আমি প্রচুর পরিমাণে হাসছি। আমার হাসি শুনে তোমাদের দাদাভাই বলছে, কি হলো তুমি ভূতের মতো সন্ধ্যাবেলা বসে বসে হাসছো কেন? তো আমি বললাম কিছু না, ওকে যদি ওই কমেন্টটা পড়ে শোনাই তারপরে দেখা গেল আরও কত কথা আমাকে শুনতে হবে। কেন কি আমি রুটিগুলো ফুলকো ফুলকো বানাই, তো তাই আমাকে বলে কি তুমি ব্যাঙের মতন ফুলকো ফুলকো রুটি কেন বানাও? সকলে রুটি বানাই কেমন চাপটা চাপটা হয়ে থাকে, রুটিগুলো আবার অন্য রকম খেতে লাগে, তুমি একটু চাপটা চাপটা রুটি বানাতে পারো না? উল্টো আমাকে উল্টো কমেন্ট করেও। তো সেখানে যদি তুমি আমাকে বলছো ফুলকো ফুলকো রুটি বানিয়েছি, আর এই কমেন্টটা যেই শুনবে সেই অমনি আমাকে ওই কথাগুলো আবার শোনাবে। কেন কি দোকানে যখন যাই, দোকানদারেরা রুটি বানিয়ে দেয় খাই, তখন সেই রুটিগুলো একটাও ফোলে না। ওগুলো তো আটার রুটি থাকে, মানে ওই যে কি বলে মিল আটা, সাদা যে আটাগুলো, ওই আটাগুলো গরম জলে
আমার যেমন আমরা বানানোর সময় কি বলে পিঠে বানানোর সময় মেরে নিয়ে গরম জলে আটা মারি, তো তেমনটা মেরে বানাই। ওইগুলো ওই রুটিগুলো না ফুললেও কিন্তু অন্যরকম খেতে লাগে। আর বাড়ির আটা রুটিগুলো ফুলে যায় তো সেগুলো আর এক রকম টেস্ট লাগে। তাই আমাকে আবার উল্টো কথা বলে, তুমি একরকম বললে আর তোমাদের দাদাভাই আর এক রকম বলে। তো তোমার কমেন্টটা পড়ে আমার যে এত পরিমাণে হাসি লাগছিল কি বলবো, যে দেয়ালে পা দিয়ে টেনে ছিটতে। তো যাই হোক, তুমি যে এত মিষ্টি করে কমেন্টটা লিখেছো তাতে আমি খুব খুশি হয়েছি। তবে চেষ্টা করো, একদিন ঠিক হবে। আর মেয়েদের কাছে চেষ্টা ছাড়া কোনো কিছুই নেই, চেষ্টা করলে একদিন তুমিও পারবে। আর আটটা যখন মাখাবে তখন একটু সফট করে মাখাবে, দেখবে ঠিক হবে। আবার এতটা সফট বানিও না যে হাতে চটপট করে লেগে থাকে। আর এই যে ঠাকুর ঘরে পুজো দিতে আসলে না, সেই রান্নাঘরে রান্না করার প্রায় সমান হয়ে যায়। যেহেতু ঠাকুর ঘরে কোনো রকম কোনো ফ্যান নেই, এক নিমেষে একটানা সমস্ত কাজগুলো করতে হয় না, তো প্রচুর পরিমাণে গরম লাগে। এখন তো আমার মনে হচ্ছে বুকটা ধকপক ধকপক করছে। তো এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়ার একটা নেশা, এই নেশাটা যেন মনে হয় যেন একটা নিজের মতো, বেশ ভালো লাগে, একটা পজিটিভ ফিলস হয় মনের মধ্যে দিয়ে। আর আজকে আমার শাশুড়ি মা গেছে স্কুলে, তার মিড ডে মিলে রান্না আছে সেই জন্য আর কি। তো এমন সময় গেছে যে তিনি পুজো দিতে পারেনি, পুজো দেওয়ার টাইমের মানে আজকে ওনার রান্না ছিল না, অন্য দিন রান্না থাকে। তো স্কুল আজকে শুরু হয়েছে, অন্য কারোর রান্না ছিল। তো সে ব্যাংকে গেছে, কোনো কারণে আসতে পারেনি টাইমের মধ্যে, তাই তাকে ডাক পড়েছে, তাই গেছে হট করে। ওই জন্য তিনি আর পুজো দিয়ে যেতে পারেনি। আর আমি তাড়াহুড়ো করে রান্না সেরে তারপরে এই যে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে 1:30টার মধ্যে, তারপরই আমার শাশুড়ি মা ঢুকেছে 2টোর মধ্যে। তো যাই হোক, ততক্ষণ যদি আমি বসে থাকতাম তাহলে পুজোটা দেওয়া হতো না, ভগবান সেবা দিতে দিতে সেই 4টে বেজে যেত। তাই ভাবলাম একটু কষ্ট করে হলেও ভগবানের সেবাটা দিয়ে নিই। এতে না মনের ভেতর থেকে একটা পজিটিভ আছে যে আমি কষ্ট করে হলেও ভগবানের পুজো দিয়েছি। আর ভগবানের পুজোর থেকে মনে হয় যেন বড় শান্তি মনের মধ্যে আর কিছুই নেই। এই যে সারাদিন পরে দিন শেষে ভগবানের সামনে যত তোমার মনের কামনা বাসনা, রাগ, ইচ্ছে, কষ্ট যা আছে সমস্ত কিছু এক নিঃশ্বাসে বলে ফেলো, দেখবা তোমার মনটা হালকা হয়ে গেছে। আমরা যে কথা পাশের বাড়ির লোককে, অন্য মানুষকে বলি, সেই কথাটা যদি আমি ভগবানের সামনে বলি সেটা কিন্তু কাজে লাগবে। কিন্তু পাশের বাড়ির লোকের সঙ্গে সেই কথাটা বললে কোনো কাজে লাগবে না, বরঞ্চ তোমার কথাটা আরও 7 কান 5 কান হয়ে আরও হিতে বিপরীত হয়ে অনেকটা দূর গড়িয়ে যাবে। তার থেকে দিন শেষে লোকের কাছে গিয়ে সমালোচনা না করে ভগবানের কাছে বসে সেই কথাগুলোই নালিশ করো, সমালোচনা করো, দেখবে অনেক কিছুই পাবে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তুলসী দেবীকে জল দেব, সূর্যদেবকে প্রণাম দিয়ে এই যে লাল ফুলটা দিলাম। এবারে তুলসী দেবীকে জল দিতে দিতে তবে আসি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। আর